হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালোই আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালোই আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদের জন্য আরও একটি নতুন গল্প নিয়ে আসলাম। তোমরা পুরো গল্পটা শুনবে। আমি 100% শিওর তোমরা অনেক মজা পাবে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। ভাইয়া যে তোকে পছন্দ করে জানিস? কথাটা শুনে চমকানোর কথা থাকলেও চমকায় না অবনী। বইয়ের পৃষ্ঠা উল্টে স্বাভাবিক গলায় বলে, তোকে তোর ভাই বলেছে? কপালে চিন্তার ভাঁজ পড়ে নাদিয়ার। তা বলেনি, কিন্তু আমার ভাই তুই সামনে থাকলে কেমন যেন শান্ত হয়ে যায়। ভাইয়ার হুটহাট রেগে যাওয়ার স্বভাব, কিন্তু তুই আসার পর ভাইয়াকে আর রাখতে দেখিনি। বিশেষ করে তুই আশেপাশে থাকলে ভাইয়া যেন অন্যরকম কোনো মানুষে পরিণত হয়। বই বন্ধ করে নাদিয়ার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকায় অবনী। চাহনিতে ভ্রুক্ষেপহীন ভাব। একটা বাইরের মানুষের সামনে তোর ভাই নিশ্চয়ই খুনাখুনি আর ভাঙচুর করবে না? বিরক্ত হয় নাদিয়া। ভ্রু কুঁচকে বলে, 1.5 বছর আমাদের বাসায় থাকার পরও কি এখনো বাইরের মানুষ তুই? আর আম্মু শুনলে কয়েক ঘা দিবে তোকে। পরক্ষণেই চোখ চকচক করে উঠে নাদিয়ার। প্রফুল্ল চিত্তে পুনরায় বলে, শুনো, আমার ভাবি হয়ে যা প্লিজ। তুই আমার ভাবি হলে বেশ জমবে, কিন্তু আমি তোকে কখনো বলেছি তোর ওই গোমরামুখ ভাইকে ভালো লাগে বা তোর ভাইয়ের বউ হতে চাই? ভালোয় ভালোয় বলছি, সুযোগ থাকতে অফার বুঝে নাও। এই অফার কিন্তু সীমিত সময়ের জন্য, পরে কিন্তু আফসোস করবি। অফার শেষ হয়ে গেলে কেঁদে কেটে মরে গেলেও আর আমার ভাবি বানাবো না। ধাম করে নাদিয়ার পিঠে কিল বসিয়ে দিল অবনী। কালকে মিডটার্ম আর তুই এখানে ফাজলামো করছিস? ওসব পড়াশোনা তোদের জন্য। আমি তো ভাই বিয়ে ফিয়ে করে সংসারী হয়ে যাব। ওসব আর আমার মাথায় ঢুকবে না। নাদিয়া চলে যেতেই তত্ত্বশ্বাস ফেলে অবনী। পড়াশোনার সুবাদে দূরসম্পর্কের এক ফুফুর বাসায় উঠেছে সে। এখান থেকেই ভার্সিটি যেতে সুবিধা। এ বাসায় থাকার সাথে সাথে যে আরও একজনের মনেও জায়গা করে নিয়েছে, ব্যাপারটা অজানা নয় তার। মেয়েদের ইন্দ্রিয় খুব প্রখর হয়। দূর থেকে তাকে দেখলেও বুঝতে পারে। মানুষটার চোখের ভাষা সে বুঝে। মাতাল করা চাহানি। সুযোগ পেলে কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। যেদিন থেকে বুঝতে পেরেছে সেদিন থেকে দূরে দূরে থাকে সে। বাসা ছেড়ে হলেও উঠতে চেয়েছিল। সে চায়নি তার দিকে কেউ আঙুল তুলুক। তবে বাদ সাধেন আফসানা খানম। বাসা ছেড়ে যাওয়ার কারণ দেখাতে বললে কিছুই বলতে পারেনি অবনী। অতঃপর আফসানা খানম সাফ সাফ গলায় বলেছিলেন, কারণ দেখাতে না পারলে বাসাও ছাড়তে পারবি না। বাসা ছেড়ে যাওয়া হয়নি, তবে নিজেকে গুটিয়ে নিয়েছে সে। নিজের অনুভূতিকেও করেছে সতর্ক। নিজের সীমারেখা যেন অতিক্রম না করে। অবাধ্য মন কখন কোন দিকে মোড় নেয় বলা তো যায় না। চুলোয় চায়ের পানি বসিয়েছেন আফসানা খানম। সন্ধ্যার নাস্তায় কি বানানো যায় ভাবতে ভাবতে উনার পিছনে এসে উপস্থিত হয় অবনী। কি ভাবছ ফুফু? আজ নাস্তায় কি খাবি? অবনী অনুরোধের সুরে বলে, আজ নাস্তা আমি বানাই ফুফু। খেয়ে আর কাজ নেই। পরে তোর মা বলবে তোকে দিয়ে আমরা কাজ করাই। মাই বলেছে তোমায় হাতে হাতে সাহায্য করার জন্য। আচ্ছা ঠিক আছে, এখন বল কি খাবি নাস্তায়? গরম গরম চায়ের সাথে সিঙ্গারা বানানোর আয়োজন। আফসানা খানম সিঙ্গারা বানিয়ে দিচ্ছে আর অবনী সেগুলো ভাজছে। তন্মধ্যে কলিং বেল বেজে ওঠে। রান্নাঘর থেকে হাঁক ছেড়ে নাদিয়াকে ডাকলেন তিনি, দরজা খুলে দেওয়ার জন্য। রুম থেকে নাদিয়া মুখ ভেঙচি দিয়ে বলে, তোমাদের দরজা তোমরা খুলো, আমার এত ঠেকা পড়েনি। নাদিয়ার এমন উত্তরে রেগে গেলেন আফসানা খানম। বাপের আশকারা পেয়ে পেয়ে দিন দিন বেয়াদব হচ্ছে মেয়েটা। আমি যাচ্ছি ফুফু। চুলোর আঁচ হালকা কমিয়ে সদর দরজার দিকে পা বাড়ায় অবনী। দরজা খুলে ক্লান্ত অবসন্ন মাহফুজকে দেখে থতমত খেয়ে গেল। ঘাড় বাঁকিয়ে দেয়াল ঘড়ি দেখল সে। এখন মাহফুজের আসার সময় না। মাহফুজ এসেছে জানলে জীবনেও সে দরজা খুলতে আসত না। মানুষটাকে সামনাসামনি দেখলে হাঁটু কাঁপে তার। সারা শরীর অবশ হয়ে আসে। অবনীকে দেখে থমকায় মাহফুজ। হৃদযন্ত্র তড়িৎ গতিতে লাফাতে শুরু করল। মাথায় ঘোমটা থাকা, কপালের বিন্দু বিন্দু ঘাম। একেবারে বু বু লাগছে তাকে। অবনীর দিকে অপলক তাকিয়ে শুকনো ঢুক গিলে সে।
মাহফুজকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে দ্রুত পায়ে রান্নাঘরে যাওয়ার জন্য পা বাড়ায় অবনী। ঠিক তখনই শুনতে পেল, একটু শরবত বানিয়ে দিবি প্লিজ। রান্নাঘরে যেতেই আফসানা খানম প্রশ্ন করলেন, কে এসেছে রে? অবনী ফ্রিজ খুলে লেবু বের করতে করতে জবাব দেয়, তোমার ছেলে এসেছে। আজ এত তাড়াতাড়ি? জানি না, তবে হাতে অনেকগুলো শপিং ব্যাগ দেখলাম। আর কথা বাড়ায় না কেউ। অবনী লেবুর শরবত বানিয়ে নিয়ে গেল মাহফুজের কাছে। ট্রি টেবিলের উপর গ্লাসটা রেখে ধীর গলায় বলে, তোমার শরবত। বলে আবারও দৌড় লাগায় রান্নাঘরের দিকে। এতক্ষণ চোখ বুজেছিল মাহফুজ। অবনীর আওয়াজ পেয়ে মাথা তুলে তাকায়। ততক্ষণে সে রান্নাঘরে চলে গেছে। নৈশব্দে হাসে মাহফুজ। মেয়েটা যে তার থেকে পালিয়ে পালিয়ে থাকে বেশ বুঝতে পারে। নিজের অনুরক্তি লুকানোর কত চেষ্টা মেয়েটার। সপ্তাহ খানেক চলে গেল। একদিন হুট করেই ব্যাগ ভর্তি মাছ আর টাটকা শাক সবজি নিয়ে বাসায় এসে উপস্থিত হল অবনীর বাবা মামুনুর রশিদ। সদাইগুলো আফসানা খানমের হাতে দিয়ে বলেন, পুকুরে জাল ফেলেছি বুবু, ইয়া বড় বড় মাছ উঠেছে, ভাবলাম তোমাদের জন্য নিয়ে যাই। তাছাড়া মেয়েটা আমার বড় বড় পাঙাশ মাছ পছন্দ করে। মেয়েকে রেখে কিভাবে খাই বলতো, তাই মেয়ের মা পাঠিয়ে দিল। কপট রাগ দেখালেন আফসানা খানম। আমরা কি তোর মেয়েকে বড় বড় মাছ খাওয়াই না? জিভে কামড় দিলেন। অপরাধীর স্বরে বলেন, ছি ছি, কি বলো বুবু? এসব ভাবব কেন? পুকুরে জাল ফেললে মেয়েটা বড় খুশি হতো। আহ্লাদি স্বরে আবদার করত, বড় মাছটা যেন ঘরে আনি। একটা মাত্র মেয়ে আমার, বাবা মা হয়ে গলা দিয়ে মাছ নামবে বলো? ভার্সিটি থেকে ফিরে নিজের বাবাকে দেখে যেন আকাশের চাঁদ পেয়ে গেল অবনী। দু হাতে ঝাপটে ধরে বাবাকে অভিমানী স্বরে বলে, মাকে আনলে না কেন? কতদিন হয়ে গেল মাকে দেখি না। নিজের থেকে মেয়েকে ছাড়াতে চাইলেন মামুনুর রশিদ। আমার গা থেকে মাছের গন্ধ আসছে মা। অবনী ছাড়ল না, বরং আরো শক্ত করে। বাবাদের গা থেকে কোনো দুর্গন্ধ আসে না, বাবাদের গায়ের গন্ধটা বড় শান্তির। মামুনুর রশিদ বুঝলেন মেয়ের সাথে পেরে উঠবেন না। মেয়ের কথার কাছে হার মেনে তিনিও সযত্নে মেয়েকে বুকে জড়িয়ে নিলেন। সান্ত্বনা দিলেন মেয়েকে, আমি ঢাকা এসেছি মা মাছের গাড়ি নিয়ে, ভাবলাম তোকে একবার দেখে যাই, তাই তোর মা জোর করে এগুলো ধরিয়ে দিল। বড় পাঙাশ মাছ দেখে চোখ দুটো চকচক করে উঠে অবনীর। মাছ এনেছ বাবা? কতদিন হলো খাই না। পরক্ষণেই মুখটা কালো করে বলে, এ বাসার কেউ পাঙাশ মাছ খায় না। আফসানা খানম বলেন, কে বলল খাই না? খাই তো, আনা হয় না আর কি। মামুন একবার আয় আয়েশাকে নিয়ে, ঢাকা শহরটাকে একবার তোর বউ দেখে যাক। আসবো বুবু, ধান বুনা শেষ হোক। সেদিন আর থাকলেন না মামুনুর রশিদ। ঘণ্টা তিনেক থেকে আবার ফিরে গেলেন গ্রামে। রাতে রান্নার সময় অবনী বায়না করে সে রান্না করবে। নিজের মতো করে ঘন ডাল, পাঙাশ মাছ ভুনা আর করলা ভাজি করে। টেবিলে সবকিছু সাজিয়ে রাখতেই নাদিয়া আর মাহফুজ এসে বসল। করলা ভাজি আর পাঙাশ দেখে রেগে গেল মাহফুজ। কঠিন গলায় প্রশ্ন করল, এগুলো রান্না হয়েছে কোনো সাহসে? নাদিয়া ভয়ে ভয়ে বলে, অবনী রান্না করেছে। পাঙাশ মাছ নাকি অবনীর প্রিয়। মামু নিয়ে এসেছে গ্রাম থেকে। অবনীর প্রিয় শুনে কিছু না বলে মাহফুজ চেয়ার টেনে বসল। এর মাঝেই সেখানে আফসানা খানম আর অবনী এলো। ফুফু, আজ আমি সবাইকে খাবার বেড়ে দেই। মিষ্টি হেসে সায় দিলেন আফসানা খানম। অবনী সবার পাতেই একটু একটু করে করলা ভাজি দিল। প্লেটে করলা ভাজি দেওয়ার পরও মাহফুজকে হানামা করতে না দেখে বিস্ময়ে চোখ ছানাবড়া হয়ে হয়ে গেল আফসানা খানম এবং নাদিয়ার। চোখ বড় বড় করে দুজন দুজনকে দেখতে লাগল। এ যেন অষ্টম আশ্চর্য কিছু। আফসানা খানম হতবিহ্বল চোখে ছেলের খাওয়ার দিকে তাকিয়ে রইলেন। ছোট ছোট লোকমা মুখে তুলছে মাহফুজ। নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না তিনি। যে ছেলে করলার নাম শুনলেই রেগে যায়, সেই ছেলে কিনা বিনা বাক্যে করলা ভাজি দিয়ে ভাত খাচ্ছে। উনাকে আরো অবাক করে মাহফুজ বাটি থেকে এক পিস পাঙাশ মাছ পাতে তুলে নিল। মাথা ঘুরতে লাগল উনার। সব কেবল স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছে। নিজের খাওয়ার কথা ভুলে গেলেন তিনি।
অবিশ্বাস্য গলায় প্রশ্ন করলেন, তুই আমার ছেলে মাহফুজ তো? ভার্সিটি থেকে একটা মিনি ট্যুরের আয়োজন করা হয়েছে। ভোরে রওনা হয়ে সন্ধ্যার আগেই ফিরে আসবে। নখ খুঁটছে নাদিয়া। টেনশনে হাত পা ঠান্ডা হয়ে আসছে। ভাইয়া আমাকে জীবনেও যেতে দিবে না। অবনীর হাত দুটো ধরে অনুনয় করে নাদিয়া, তুই একটু ভাইয়াকে বল না। আমি জানি তুই বললে ভাইয়া রাজি হবে। তোর কথা কখনো ফেলবে না। অবনী ফাঁকা ঢুক গিলে বলে, আমি? হ্যাঁ তুই বললে ভাইয়ার সাথে সাথে রাজি হয়ে যাবে। প্লিজ প্লিজ প্লিজ, আমার অনেক দিনের শখ তাজমহল দেখব। মাফ কর বোন, তুই ফুফুকে বল। ফুফু বললে তোর ভাই রাজি হবে। আম্মু বললেও ভাইয়া রাজি হবে না। তুই একটু দেখ না প্লিজ। আমার দ্বারা সম্ভব না। তোর ভাইকে। মুখটা পাংশুটে হয়ে গেল নাদিয়ার। মলিন স্বরে বলে, আচ্ছা তাহলে তুই যা। তপ্ত শ্বাস ফেলে অবনী, আচ্ছা যাচ্ছি। মুখটাকে বাংলার 5 এর মতো না রেখে এবার হাসি দে। ল্যাপটপে অফিসের কাজ করছে মাহফুজ। দরজায় দাঁড়িয়ে শুষ্ক ওষ্ঠ ভিজিয়ে নিল অবনী। মিনমিনে গলায় বলে, আসব? চমকায় মাহফুজ। শুধু চমকাল না, অবনীকে নিজের রুমের সামনে দেখে ভীষণ অবাক হল। তবে মুখে তা প্রকাশ করল না। নিরেট গলায় বলে, আয়। রুমে এসে ওনার ত্রিকোণ পেঁচিয়ে আমতা আমতা করতে লাগল। চায়ের কাপে চুমুক দিয়ে মাহফুজ বলে, কিছু বলবি? শুকনো ঢুক গিলে কাপা কাপা গলায় চোখ বন্ধ করে বলে, নাদিয়া ট্যুরে যাবে। মাহফুজের সহজ সরল স্বীকারোক্তি। নাদিয়া কোনো ট্যুরে যাবে না। ফিরতি আর কিছু বলার সাহস পেল না। সুরসুর করে বেরিয়ে গেল রুম থেকে। খাবার টেবিলে মুখ গোমরা করে বসে আছে নাদিয়া। খাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে তার ছিল না। ভাইয়ের ভয়ে খেতে এসেছে। চেয়ার টেনে বসে মাহফুজ। বিরিয়ানির ঘ্রাণ নাকে ঠেকতেই আফসানা খানমকে করে প্রশ্ন করে। টেবিলে ভাত, আবার রান্নাঘর থেকে বিরিয়ানির ঘ্রাণ আসছে। বিরিয়ানি রান্না করেছ নাকি? প্লেটে ভাতও বাড়তে বাড়তে তিনি জবাব দিলেন, কাল তো অবনী ট্যুরে যাবে, তাই ওর জন্য রান্না করলাম। চমৎকৃত হল মাহফুজ। আমি তো ট্যুরে যেতে নিষেধ করলাম। নাদিয়া যাচ্ছে না তো? শুধু অবনী যাবে। ধপ করে রাগের পারদ বেড়ে গেল মাহফুজের। ক্যাটক্যাটে গলায় বলে, সবাইকে কি নাম ধরে বলতে হবে যে ট্যুরে যাওয়া যাবে না? নাদিয়া যাবে না মানে কেউ যাবে না। অবনী গেলে সমস্যা কি? তোর বোন তো আর যাচ্ছে না। আমি যেহেতু নিষেধ করেছি, কেউ যাবে না। কেউই যাবে না। আফসানা খানম চোখের ইশারায় অবনীকে আশ্বস্ত করা মাহফুজের নজর এড়াল না। কাল যদি কেউ বাসার বাইরে পা দেয়, তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। উদাস ভঙ্গিতে আকাশ পানে তাকিয়ে আছে অবনী। আকাশে মিটিমিটি করে তারকা জ্বলজ্বল করলেও মনের আকাশে মেঘ জমেছে। যে কোনো সময় হবে ভারী বর্ষণ। রুমের মধ্যে পায়চারি করতে করতে বলল, তোকে আমি এই জন্য অফার করেছি ভাইয়াকে বিয়ে করার জন্য। তুই ভাইয়াকে বিয়ে করলে তোকে দিয়ে আমি আমার প্রতিশোধ নিতে পারব। আমায় কোথাও যেতে দেয় না। নাদিয়ার বককানিতে বিরক্ত হয় অবনী। এমনিতেই মনটা ভার। রাজ্যের বিরক্তি নিয়ে তাকায় নাদিয়ার দিকে। আহা, রেগে যাচ্ছিস কেন? আমার কথা মন দিয়ে শুন। ছেলেরা বিয়ের পর বউকে ভয় পায়। বউয়ের ভয়ে চুপ থাকে। সবার সাথে উঁচু গলায় কথা বললেও বউয়ের কাছে এলে বিড়াল হয়ে যায়। মিনমিন করে। একবার যদি তুই আমার ভাবি হয়ে যাস তো কেল্লাফতে। আমি সব শোধ তুলতে পারব। সরু হয় অবনীর চাহনি। নাদিয়ার দিকে দৃষ্টি স্থির রেখে রবর গলায় বলে, রবার্ট ক্লাইভ যেমন মীর জাফরকে সিংহাসনে বসিয়ে নিজে বাংলাকে শাসন করেছে, সেরকম তুই তো মীর জাফরের মতো ঘরের শত্রু বিভীষণ। ফুস করে নিঃশ্বাস হচ্ছে ফেলে নাদিয়া। তুই আবার ইংরেজ শাসনের দিকে যাচ্ছিস কেন? আমি তো শুধু তোকে বুঝালাম। তোকে যেতে নিষেধ করেছে বলে তো খারাপ ভাব। সেই ছোট থেকে ভাইয়া আমার সাথে এমন করছে। অবনীর হাত মুঠোবন্দি করে অনুনয় করে পুনরায় বলে, আরে ইয়ার রাজি হয়ে জানা। আমি ড্যাম সিউর ভাইয়া তোকে ভালোবাসে। আমার সামনে বাঘ, অথচ তোর সামনে গেলে মেও মেও করে। ভাইয়াকে নাকে দড়ি বেঁধে ঘুরানোর জন্য এর থেকে সুবর্ণ সুযোগ আর হবে না।
আমার সামনে এলে তোর ভাই মেও মেও করে? তাহলে খাবার টেবিলে ওটা কি ছিল? ওটা ছিল কিছু একটা। এবার তুই রাজি হয়ে যা, শুধু একবার হ্যাঁ বল। তোর ওই খারস, রসকসহীন, কাঠখোট্টা ভাইকে যদি বিয়ে করি তাহলে তোর কথা শুনে নাকে দড়ি বেঁধে ঘুরাবো কেন? আমি আমার মতো করে তোর ভাইয়ের মাথায় রেখে কাঁঠাল ভেঙে খাব। খুশিতে চকচক করে উঠে নাদিয়ার চোখ। তার মানে ভাইয়াকে বিয়ে করতে তুই রাজি? অবনী নাক ফুলিয়ে জবাব দেয়, না, রসকসহীন মানুষকে বিয়ে করে নিজের জীবনের সমস্ত রস উগলে দিতে পারব না। আর যাই হোক, এমন নিরামিষ মানুষের থাকা সম্ভব না। নিমপাতারও রস থাকে, তিতা কিন্তু রস তো থাকে। কিন্তু তোর ভাইয়ের তাও নেই। নিমিষেই মুখটা চুপসে গেল নাদিয়ার। তোর একটা বড় ভাই থাকলে তোকে আমি জিজ্ঞেসও করতাম না, ধরে বেঁধে কাজী অফিস নিয়ে গিয়ে বিয়ে করে ফেলতাম। অবনী ঠাট্টার সুরে বলে, আছে তো একটা, বিয়ে করে ফেল। যাহ, তোর এই দুধের শিশু ভাইকে বিয়ে করলে রোমান্স করার জায়গায় ওর হাগুমুতু পরিষ্কার করা লাগবে। তাইলে চুপ থাক, আর কোনো কথা বলবি না। ভালো লাগছে না আমার। অবনী চুপ করার কথা বললেও নাদিয়া চুপ হল না। নিজের মতো করে বকবক করতেই থাকল। তোর রাগ হচ্ছে না? ভাইয়া যে তোকে যেতে নিষেধ করল। অবনীর আগে গজগজ করতে লাগে। হচ্ছে তো, তবে তোর ওই বিরস ভাইয়ের উপর না, তোর উপর। তোর জন্য সাফাই গাইতে গিয়ে আজ এই হাল হল। দুষ্টু হাসে নাদিয়া। আমার কিন্তু বেশ লাগছে। আমি যেতে পারবো না দেখে যতটা কষ্ট হচ্ছিল এর থেকে বেশি শান্তি লাগছে তুই যেতে পারবি না বলে। তুই আর তোর ভাই ইচ্ছে করছে দুটোকে গলা চেপে মেরে ফেলি। মেয়েটাকে যেতে নিষেধ করা তোর মোটেও উচিত হয়নি। এই সময় লাইফটাকে এনজয় করতে না পারলে আর পারা যায় না। এরপরই দায়িত্ব কাঁধে এসে পড়ে। আমরাও তো ভার্সিটি লাইফে এমন এনজয় করেছি, কি করিনি? নিজের ডেস্কে মাথা গুজে রেখেছিল মাহফুজ। সাইফুলের কথায় মাথা উঁচিয়ে তাকায় সে। দীর্ঘশ্বাস ফেলে গলার টাইটা ঢিলে করে। দুস্থ আমি না দিন দিন কেমন হিংসুটে হয়ে যাচ্ছি। শুধু ওর ক্ষেত্রেই। কেউ ওর দিকে তাকালেও কেমন অন্তর্দাহ হয়। অশান্তি অশান্তি লাগে। বুকের ভেতরটায় কেমন হারিয়ে ফেলার ভয়। এই বুঝি ওকে আমার কাছ থেকে কেউ নিয়ে গেল। তাহলে বলে দে মনের কথা। দেখ, মেয়েটার এখন বিয়ের বয়স। যে কোনো সময় দেখবি ওর বাবা ওর বিয়ের কথা বলে বাড়িতে নিয়ে চলে গেছে। তখন কি করবি? এজন্যই বলছি সময়টা অনুকূলে থাকতেই নিজের মুঠোয় কর, নয়তো সারা জীবন আফসোস করবি। যদি আমায় প্রত্যাখ্যান করে? রাত 10:30 বাজতেই নাদিয়া আর অবনী ড্রয়িং রুমে পপকর্ন নিয়ে বসে হরর ফিল্ম দেখার জন্য। আলো নিভিয়ে টিভি অন করতেই শুনতে পেল, না ঘুমিয়ে এখানে কি করছিস তোরা? অবনীর হাত খামচে ধরে নাদিয়া। অবনীকে খোঁচাতে লাগল কিছু বলার জন্য, কিন্তু অবনী কঠিন মুখে অন্যদিকে তাকিয়ে রইল। নাদিয়া ফিসফিস করে বলে, কিছু একটা বল। তুই বললে ভাইয়া কিছু বলবে না। অগ্নি চোখে নাদিয়ার দিকে তাকায় সে। আবছা আলোয় অবনীর রণমূর্তি দেখে একেবারে চুপ হয়ে গেল নাদিয়া। অবনী ঠেটা গলায় বলে, মুভি দেখব। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নিজের রুমে চলে গেল মাহফুজ। রুমের আলো জ্বেলে দরজা হালকা চাপিয়ে অফিসের টুকটাক বাড়তি কাজ করতে লাগল। কান খাড়া রাখে ড্রয়িং রুমের দিকে। মুভি অর্ধেকও শেষ হয়নি এর আগেই সোফায় গুটি মেরে শুয়ে ঘুমিয়ে পড়ল নাদিয়া। অবনী একটা একটা করে পপকর্ন মুখে দিচ্ছে আর মনোযোগ দিয়ে মুভি দেখছে। মুভিতে টান টান উত্তেজনা। মোমবাতি হাতে নায়িকা কাঁপছে। চারিদিকে অদ্ভুত আওয়াজ। বাড়িতে কেউ নেই। আচমকা নায়িকার কাঁধে হাত রাখতেই কেউ শান্ত গলায় উই অবনী কি বলে ডেকে উঠল। এমন একটা সিচুয়েশনে নিজের নাম শুনে ভয়ে হাত থেকে পপকর্নের বাটিটা ফেলে দিল অবনী। থরথর করে কাঁপতে লাগল। চিৎকার করতে গিয়ে তার মুখ দিয়ে কোনো শব্দ বের করতে পারল না। বাটি পড়ে যাওয়ার শব্দে নিদ্রা হালকা হয়ে যায় নাদিয়ার। চোখ মেলে একবার তাকিয়ে আবারও গভীর নিদ্রায় তলিয়ে গেল সে। মাহফুজ তাড়াতাড়ি করে ড্রয়িং রুমের আলো জ্বালালো। অবনীকে স্বাভাবিক করার জন্য বলে, রিল্যাক্স রিল্যাক্স, আমি। ভয় পাওয়ার কিছু নেই। অবনী ভয়ে কাঁপতে কাঁপতে মাহফুজের দিকে তাকায়। মাহফুজকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে বুকে থুথু দেয়। কিন্তু ভয় কমল না। আচমকা ডাকে তার গা হাত পা কেমন অসাড় হয়ে গিয়েছিল। ভয় পেলে এসব মুভি দেখতে যাস কেন? জবাব দেয় না অবনী।
নিচের দিকে তাকিয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগল। অবনী যে রেগে তার সাথে কথা বলতে চায় না বেশ বুঝতে পারল মাহফুজ। এভাবেই কয়েক মুহূর্ত কেটে গেল। অবনীর ভয় আর গায়ের কাঁপুনি কমতেই মাহফুজ আবারও বলে, বলছি কি একটানা ল্যাপটপের দিকে তাকিয়ে থেকে মাথাটা ভীষণ ধরেছে। একটু চা বানিয়ে দিতে পারবি? কোনো দ্বিরুক্তি করল না অবনী। টিভি অফ করে রান্নাঘরের দিকে গেল। চায়ের কাপটা মাহফুজের সামনে রেখে দ্রুত কদম ফেলে দরজার কাছে আসতেই মাহফুজ বলল, রেগে আছিস আমার উপর? ট্যুরে যেতে দেইনি বলে? দাঁড়িয়ে পড়ে সে। দুই দিকে মাথা নেড়ে চলে যেতে নিলেই মাহফুজ পুনরায় বলল, একটু বসবি?